প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের দিন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টার রিজিওনাল প্ল্যানিংয়ের প্রথম পার্ট বা প্রথম ভিডিও সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা অঞ্চল কী বা অঞ্চলের ধারণা, তার দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন রকম অঞ্চলের যে ডিলিমিটেশনের যে মেথড বা সীমানা নির্ধারণের যে মেথড, তার বিভিন্ন ইউনিটগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজ আমরা জানবো অঞ্চলের শ্রেণীবিভাগ। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অঞ্চলের শ্রেণীবিভাগ বা যেটাকে আমরা ইংলিশে বলবো ক্লাসিফিকেশন অফ রিজিয়ন। তো আশা করব তোমরা সবাই প্রস্তুত, নিজেদের খাতা এবং পেন নিয়ে প্রস্তুত থাকো। এখানে এই অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে আমরা খুব ডিটেলে আলোচনা করব। দেখো, অঞ্চলকে সাধারণত আমরা ভাগ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি অঞ্চলকে আমরা সাধারণত ভাগ করতে পারি। দেখো, 1, 2, 3, 4, 5টা অংশে। 5টা অংশে আমরা মূলত অঞ্চলকে ভাগ করতে পারি। কি কি না, বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল, পরিকল্পনা অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল। এগুলো হচ্ছে মেন ক্লাসিফিকেশন। এবার তাদের আন্ডারে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। এবার যেমন দেখো, বাহ্যিক অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে: প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক। সেরকম ভৌগোলিক অঞ্চলেরও বেশ কিছু শ্রেণীবিভাগ আছে। আবার সাংস্কৃতিক অঞ্চলেরও কিন্তু বেশ কিছু শ্রেণীবিভাগ আছে। এগুলো যখন পড়বো, এগুলোর ইংলিশ টার্মগুলো জানতে হবে। ইংলিশ টার্মগুলো না জানলে কিন্তু হবে না। তো বাহ্যিক অঞ্চল, যেটাকে আমরা বলি ফর্মাল রিজিয়ন, আগে জানবোই ফর্মাল রিজিয়ন কি। আগের ক্লাসেও আমরা জেনেছি যে ফর্মাল রিজিয়ন কি বা হোমোজিনিয়াস অঞ্চল। ফর্মাল মানে হোমোজেনিয়াস, বা বলতে পারো যেখানে একই রকম বৈশিষ্ট্য থাকে, তাকে ফর্মাল রিজিয়ন বলি। অল্প বিস্তার আগের দিন আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তো হোমোজিনিয়াস মানে একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে অঞ্চল গড়ে ওঠে। একই রকমের ভূমিরূপ বা একই রকমের জলবায়ু, একই রকমের স্বাভাবিক উদ্ভিদ, এসব যে সমস্ত অঞ্চলে দেখা যায়, একটা বড় আসপেক্টে কিন্তু একে আমরা দেখি, তাকে বলা হয় বাহ্যিক অঞ্চল বা ফর্মাল রিজিয়ন। ঠিক আছে, বাহ্যিক অঞ্চল দেখো 3 রকম আমরা বাহ্যিক অঞ্চলকে ভাগ করতে পারি: প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক। এবার প্রাকৃতিক কি? প্রাকৃতিক অঞ্চল হচ্ছে, যেমন ধরো এই যে টোপোগ্রাফি বা ভূপ্রকৃতির কথা বলছি, মাটির কথা বলছি, স্বাভাবিক উদ্ভিদের কথা বলছি, অর্থাৎ যেগুলো তোমার ন্যাচারাল যে পার্টগুলো, সেগুলোকে আমরা যখন নিয়ে আসছি, বা ন্যাচারাল, এটাকে ইংলিশে আমরা ন্যাচারাল বলতে পারি। ঠিক আছে, তো এই যে ন্যাচারাল যে পার্টগুলো, যেগুলো অটোমেটিক তৈরি হয়েছে, যার পর মানুষের কোনো হস্তক্ষেপ, মানে মানুষের কোনো অবদান নেই যার তৈরি হওয়াতে, সেইগুলো যখন একটা বিশেষ অঞ্চল গড়ে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক অঞ্চল বলি। যেমন ভূপ্রকৃতি, ধরো মালভূমি অঞ্চল, এটা একটা প্রাকৃতিক অঞ্চল। যেমন ধরো ম্যানগ্রোভ অরণ্য, এটা একটা প্রাকৃতিক অঞ্চল। এগুলো সব প্রাকৃতিক অঞ্চলের মধ্যে পড়ে। অর্থনৈতিক অঞ্চল কোনো অকুপেশন বা পেশা বা কোনো শিল্প বা কোনো কৃষিকার্য, এগুলোর ভিত্তিতে যখন কোনো একই রকম কৃষিকার্য, কিন্তু ঠিক আছে একই রকম, ধরো পুরো ধান উৎপাদক অঞ্চল, বা ধরো লৌহ ইস্পাত অঞ্চল, যেমন দুর্গাপুরকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি, উদাহরণ হিসেবে। যে দুর্গাপুর যে প্লান্ট সিটি, তোমার স্টিল প্লান্ট যে সিটিটা রয়েছে, লৌহ ইস্পাতকে কেন্দ্র করে এখানে একটা শহর গড়ে উঠেছে, তো সেটা কিন্তু তোমার হবে অর্থনৈতিক অঞ্চল। আবার সামাজিক অঞ্চল, সামাজিক অঞ্চল মানে আমাদের সমাজের বিভিন্ন রকমের চিন্তাধারা, ধ্যান ধারণা, বা সেটা হতে পারে ধর্ম, বা সেটা হতে পারে ভাষা, এগুলো সমাজে থাকা যে বিভিন্ন রকম বিষয়বস্তু, তার উপর ডিপেন্ড করে যখন অঞ্চল গড়ে ওঠে। যেমন ধরো আমি পাকিস্তানকে এক্সাম্পল হিসেবে নিতে পারি। পাকিস্তান পুরোটাই ইসলামিক কান্ট্রি। ইন্ডিয়াকে নেব না, কারণ ইন্ডিয়া জানোই ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কিন্তু পাকিস্তান ইসলামিক কান্ট্রি, তাহলে একটা বিশেষ ধর্ম বা একটা বিশেষ তোমার রিলিজিয়ানের উপর ভিত্তি করে কিন্তু একটা অঞ্চল বা একটা দেশ তোমার গড়ে উঠছে। তা সেটাকে আমরা কি বলবো না, সামাজিক অঞ্চল হিসেবে গণ্য করব। আচ্ছা, এবার আসি ক্রিয়ামূলক অঞ্চল। ক্রিয়ামূলক অঞ্চলকে আমরা ইংলিশে বলি হচ্ছে ফাংশনাল রিজিয়ন। ঠিক আছে, ফাংশনাল রিজিয়ন বলি। ফাংশনাল রিজিয়ন, এই টার্মটার মাধ্যমে আমরা বুঝতে পারছি ফাংশনালি দে আর রিলেটেড, এরা একে অপরের সাথে ফাংশনালি বা কাজের জন্য যুক্ত। এবার কাজের জন্য কে কিভাবে কার সাথে কাজের জন্য যুক্ত, যেমন একটা শহর, ধরো একটা নোড বা একটা শহর, তোমরা অলরেডি পড়েছো সিবিডি সম্পর্কে, বা তারা পার্শ্ববর্তী অঞ্চলগুলো সম্পর্কে তোমরা পড়েছো। শহরের মরফো যে লজি বা শহরের যে গঠন সম্পর্কে তোমরা প্রত্যেকে পড়েছো। তো একটা সিবিডি বা একটা কেন্দ্রীয় অঞ্চলকে কেন্দ্র করে তার চারপাশে আরও বিভিন্ন অঞ্চল গড়ে ওঠে। যেমন ধরো আমি বলবো যে ধরো শহর কলকাতা, শহর কলকাতা মেন সেন্টার, তার উপরে ভিত্তি করে তার উপর নির্ভরশীল থাকে কে না, হিন্টারল্যান্ড বা তার চারপাশে যে সমস্ত
রুরাল আরবান ফ্রিঞ্জ রয়েছে বা যে সমস্ত সাব আরবান জোন রয়েছে, এদের উপরও কিন্তু আবার এই নোড অঞ্চল ডিপেন্ডেবল। নোড অঞ্চল ধরো যে তোমার ধান আসছে, খাবার আসছে, চাল আসছে, মাছ মাংস দুধ এগুলো কোত্থেকে আসছে, এই সমস্ত ফ্রিঞ্জ এলাকা থেকে আসছে বা সাব আরবান এলাকা থেকে কিন্তু এগুলো চলে আসছে এখানে। তার মানে কি, এই নোডাল অঞ্চল বা এই ফাংশনাল অঞ্চল, এই যে তোমার মেন সেন্টার যেটাকে আমরা কিন্তু নোডালও বলি, আবার অনেক সময় পোলার রিজিয়নও বলি, এ কি করছে, এ খাওয়া দাওয়া বা সব কিছুর জন্য মানে তোমার সমস্ত র মেটেরিয়ালসের জন্য এরা কিন্তু শহরতলি বা তার চারপাশের অঞ্চলের উপর ডিপেন্ডেবল বা গ্রামের উপর ডিপেন্ডেবল বলতে পারো। আবার এই গ্রাম বা শহরতলি বা এই সমস্ত আন্ডার ডেভেলপ রিজিয়নগুলো এই শহরের ওপর বা মেন সিটি সেন্টারটার ওপর ডিপেন্ডেবল কেন, পরিষেবার জন্য, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য ডিপেন্ডেবল। তাহলে এরা একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। কীভাবে ইন্টারলিঙ্কড, ফাংশনালি ইন্টারলিঙ্কড। একটা ফ্লো কাজ করছে, একটা প্রবাহ কাজ করছে, যে প্রবাহটা কেন্দ্র অঞ্চল বা নোডাল অঞ্চল যেটা কি করছে, পার্শ্ববর্তী অঞ্চলকে প্রদান করছে, আবার পার্শ্ববর্তী অঞ্চল সেই অঞ্চলটাকে সার্ভিসগুলো প্রদান করছে। দুজন দুজনের সাথে কাজের জন্য যুক্ত, ইন্টারলিঙ্কড এরা একে অপরের সাথে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকের সাথে জড়িত, কিন্তু কি কারণে জড়িত না, কাজের জন্য এরা একে অপরের সাথে যুক্ত রয়েছে। এটাকে বলে ফাংশনাল রিজন বা ক্রিয়ামূলক রিজন। এদের মধ্যে একটা সেন্টার থাকে বা নোড থাকে যেটাকে আমরা পোলার বলবো, এবং সেখান থেকে আউটফ্লো হয়। কি আউটফ্লো হয়, বাইরের দিকে ফ্লো করে তোমার বিভিন্ন রকমের পরিষেবা, এবং তার বদলে ইনফ্লো হয় বা শহরের কেন্দ্রের দিকে আসে কি না, তোমার হচ্ছে নানা রকমের দ্রব্যাদি আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসছি পরের অঞ্চল, যেটা হচ্ছে পরিকল্পনা অঞ্চল। ঠিক আছে, পরিকল্পনা অঞ্চল। পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানিং রিজিয়ন, খুব ইম্পর্ট্যান্ট এই পার্টটা, প্ল্যানিং রিজিয়ন। পরিকল্পনা অঞ্চল, প্ল্যান করে এই রিজিয়নগুলো গঠন করা হয় প্ল্যানিং রিজিয়ন দ্বারা। প্ল্যানিং রিজিয়ন, তো প্ল্যানিং রিজিয়ন মানে কি, কোনো একটা বিশেষ পরিকল্পনাকে সাধন করার জন্য একে তৈরি করা হয় প্ল্যানিং রিজিয়ন। আমাদের সামনেই খুব একটা বড় এক্সাম্পল আছে প্ল্যানিং রিজিয়ন আমাদের রাজ্যে, আমাদের দেশেই দামোদর ভ্যালি রিজিয়ন, এটা একটা প্ল্যানিং রিজিয়নের এক্সাম্পল। প্ল্যানিং রিজিয়ন কিন্তু অনেকগুলো উদ্দেশ্য সাধনের জন্য হয়, একটা পার্টিকুলার উদ্দেশ্য সাধনের জন্য হয় না যে ওখানে একটা সমস্যা আছে ওই সমস্যাটাকে আমি সমাধান করার জন্য গড়ে তুললাম, এটা নয়। প্ল্যানিং রিজনের অনেকগুলো মাল্টিপারপাস থাকে, চাষের জন্য হতে পারে, শিল্পের জন্য হতে পারে, বিদ্যুৎ হতে পারে, শিল্প তোমার মাইনিং হতে পারে, মানে খনিজ আহরণ হতে পারে, অনেকগুলো উদ্দেশ্য গঠিত হতে পারে প্ল্যানিং রিজিয়ন। তো পরিকল্পনা অঞ্চল কি না, পরিকল্পনা অঞ্চল এর কিন্তু তোমার কোনো একটা শহরকে একটা খারাপ হয়ে যাবে, একটা বাজে বা একটা ধরো আন্ডার ডেভেলপ অঞ্চলকেও কাছ উঠিয়ে তুলে আনার জন্য পরিকল্পনা অঞ্চল গড়ে উঠতে পারে, কোনো ব্যাকওয়ার্ড রিজনকে গড়ে তোলার জন্য প্ল্যানিং রিজন গড়ে উঠতে পারে, অথবা কোনো শহর যে ডেভেলপ অলরেডি তাকে অন্যান্য দিক থেকে উন্নত করার জন্য কিন্তু প্ল্যানিং হতে পারে বা পরিকল্পনা অঞ্চল গঠিত হতে পারে। তো প্ল্যানিং রিজনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, আমি এখানে ক্লাসিফিকেশনটা দেখাইনি, বিভিন্ন ভিত্তিতে প্ল্যানিং রিজনকে ভাগ করা যায়। তো প্ল্যানিং রিজনকে যদি আমি ভাগ করি ডেভেলপমেন্ট বা উন্নতি অনুযায়ী, ডেভেলপমেন্টের ভিত্তিতে, এগুলো তোমরা খাতায় এই পয়েন্টগুলো লিখে নিতে পারো কারণ এই পয়েন্ট এখানে দেওয়া নেই। ডেভেলপমেন্ট বা এর উন্নয়নের ধারণা বা কতটা উন্নতি হয়েছে সেই অনুযায়ী আমরা একে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেভেলপমেন্টের উপর বেসিস করে একে 3 ভাগে ভাগ করা যায়। কি 3 ভাগ, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডেভেলপড রিজিয়ন বা যে অলরেডি উন্নত হয়ে আছে সেরকম। আচ্ছা 2 নম্বর হতে পারে কে ব্যাকওয়ার্ড রিজিয়ন, যে পিছিয়ে পড়ে আছে যে সমস্ত অঞ্চল, আন্ডার ডেভেলপ রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি হবে না, ডেভেলপিং রিজিয়ন, যেটা আমাদের দেশ উন্নয়ন করতে যাচ্ছে, উন্নত হচ্ছে আস্তে আস্তে, সেটা হচ্ছে ডেভেলপিং রিজন। এই কয়েকটা অঞ্চলেকে ভাগ করছে, এই ডেভেলপমেন্টের বেসিসে ভাগ করছে প্ল্যানিং রিজনকে। আচ্ছা, তো প্রথম যেটা ছিল হচ্ছে ডেভেলপড রিজিয়ন বা যে অলরেডি উন্নত। এই উন্নত অঞ্চলে আমি কি প্ল্যান করব না, উন্নত অঞ্চলে আমি প্ল্যান করব যে এর মানে উন্নত অঞ্চলের বৈশিষ্ট্য আমি জানবো কী করে, এটা উন্নত অঞ্চলে আমি বুঝবো কী করে, বুঝবো হচ্ছে ট্রান্সপোর্ট ফেসিলিটি দেখে। এর তোমার ট্রান্সপোর্ট ফেসিলিটি মানে তোমার রেলওয়ে পরিষেবা কতটা উন্নত, তোমার রোড ব্যবস্থা, রোড নেটওয়ার্ক কতটা উন্নত, জল ওয়াটারওয়ে বা জলপথ, আকাশপথ, সব দিক থেকে ট্রান্সপোর্ট সিস্টেম কতটা উন্নত রয়েছে। এবং এই ডেভেলপ অঞ্চল এর বৈশিষ্ট্যই হচ্ছে যে এরা ট্রান্সপোর্টের মাধ্যমে আদার্স সমস্ত অঞ্চলের সাথে কিন্তু চেষ্টা করে ইন্টারলিঙ্ক বজায় রাখতে, সংযোগ স্থাপন করার একটা চেষ্টা করে।
এবং এখানে সমস্ত রকমের মানুষের জীবনযাত্রার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, দৈনন্দিন ক্রিয়াকলাপ সাধনের জন্য সব রকমের সুযোগ সুবিধা এখানে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এবং এই অঞ্চল, ডেভেলপ অঞ্চল কীভাবে গড়ে উঠছে না, একে আরও উন্নত করার জন্য গড়ে ওঠে, একটা হাব হিসেবে গড়ে তোলা হয়, যাতে এখানে অন্য সমস্ত জায়গা থেকে মানুষ এই সমস্ত পরিষেবা গ্রহণ করার জন্য এখানে আসে, আরও বেশি অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়ে উঠতে পারে। এবার পরেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিজন। ব্যাকওয়ার্ড মানেই হচ্ছে কি, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে যে অঞ্চলটা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া, বা তোমার হচ্ছে অনুন্নত যাকে আমরা বলতে পারি। ব্যাকওয়ার্ড অঞ্চলের ঠিক উল্টো অবস্থা আমরা দেখতে পাবো ডেভেলপ অঞ্চলের ঠিক উল্টো ঘটনা, যেটা হচ্ছে যে এখানে কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো যে পরিবহন ব্যবস্থা ভালো নয়, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক একদমই ভালো নয়, অনুন্নত রয়েছে, রাস্তাঘাট ভালো নয়, মানুষের জীবনযাত্রার মান অনুন্নত, কাজের কোনো সেরকম কর্মসংস্থান সেরকম কিছু নেই, বা তোমার স্বাস্থ্য ব্যবস্থাও ভালো নয়, মানুষের অবস্থাই মোটেই ভালো নয়, লাইফস্টাইল উন্নত নয়। তো ব্যাকওয়ার্ড রিজিয়নকে তুলে সামনে আনার জন্য তা সেটারও একটা প্ল্যানিং প্রয়োজন। তো প্ল্যানিং রিজিয়নের আওতায় কিন্তু এই পিছিয়ে পড়া অঞ্চলগুলো যাতে সামনে আসতে পারে, সেই অঞ্চলগুলোকেও কিন্তু তুলে নিয়ে আসা হয়। নেক্সট যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো ডেভেলপিং রিজিয়ন। এই ডেভেলপিং রিজিয়নকে আবার কিন্তু পার্সপেক্টিভ রিজিয়নও বলা হয়, মানে যার একটা প্রসপেক্টিভ রিজিয়নও বলা হয়, অথবা একে আমরা আরেকটাও নামে জানতে পারি, সেটা হচ্ছে নিউট্রাল রিজিয়ন। এর অনেকগুলো নাম আছে। নিউট্রাল রিজিয়ন, প্রসপেক্টিভ মানে এর একটা সম্ভাবনা আছে, একেবারে যে ব্যাকওয়ার্ড রিজনের মতন তা নয়, আস্তে আস্তে উন্নতির পথে এগোচ্ছে, অন্য দেশ থেকে হয়তো লোন করছে, করে নিজের দেশের পরিবহনের উন্নতির চেষ্টা করছে, এবং তোমার হচ্ছে যে শিক্ষার হার এখানে খারাপ নয়, শিক্ষিতের হার এখানে বেশ ভালোই, এবং তোমার হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাও ভালোই, খারাপ নয়, ডেভেলপের মতন না হলেও ব্যাকওয়ার্ডের থেকে আর ভালো। তো এইগুলো হচ্ছে ডেভেলপিং রিজিয়ন বা প্রসপেক্টিভ রিজিয়ন। ধরো যে সমস্ত ছোট ছোট দেশ এখন উন্নতির পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তারা নিজেদের প্ল্যান করে, প্রত্যেকটা দেশ তো নিজের প্ল্যান করে এগোয়, প্রত্যেক বছর একটা পরিকল্পনা করে, সে হচ্ছে পরিকল্পনার হিসেবে যখন এগিয়ে যাচ্ছে, একটা ছোট ছোট কীভাবে পার্টে পার্টে মানে তোমার ডিভাইড করে কী করে উন্নতি সাধন করা যায়, সেটা হচ্ছে আমাদের তোমার প্রসপেক্টিভ, মানে উন্নতির সম্ভাবনা আছে এখানে, খুব বেশি কষ্টসাধ্য কাজ করতে হবে না ব্যাকওয়ার্ড রিজিয়নের মতন। ব্যাকওয়ার্ডকে উন্নতি করতে গেলে অনেক মানে তোমার পরিশ্রম করতে হবে, ডেভেলপিং রিজিয়নকে উন্নতি করতে গেলে অত বেশি এখনও পরিশ্রম করার দরকার নেই, এর সম্ভাবনা অনেক উজ্জ্বল উন্নতি হবার। আচ্ছা, এটা একটা ডেভেলপমেন্টের বেসিসে ভাগ করলাম। আর একটা বেসিসে ভাগ করা যায় এই প্ল্যানিং রিজিয়নকে, কিসের ভিত্তিতে ভাগ করা যায় না লেভেল, যেটাকে আমরা স্কেলও বলি, স্তর। এই প্ল্যানিং রিজিয়নের আরেকটা ভাগ হতে পারে, তার হচ্ছে আমি স্কেল বলতে পারি জিনিসটাকে, স্কেল, বা আমি এটাকে এইভাবেও দেখতে পারি, লেভেল অনুযায়ী ভাগ করতে পারি। এটা সবাই মোটামুটি শুনেছ, স্কেল অনুযায়ী কি 3 ভাগে ভাগ করা যায়। ম্যাক্রো রিজিয়ন, ঠিক আছে, ম্যাক্রো, ম্যাক্রো, মেসো, ম্যাক্রো, মেসো, আর একটা হচ্ছে মাইক্রো। 3টে ভাগে ভাগ করা যায়, ম্যাক্রো, মেসো আর মাইক্রো, 3টে অঞ্চলে ভাগ করা যায়। তো ম্যাক্রো, ম্যাক্রো কথাটার মানে কি? ম্যাক্রো কথাটার মানেই হচ্ছে যেটা হচ্ছে বড়। ম্যাক্রো মানে হচ্ছে বড়, আমরা ইকোনমিক্সে পড়েছি ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, সমষ্টিগত বেষ্টিগত। তো এখানে ম্যাক্রো মানে কি, লার্জ স্কেল, বড়, যেটা অনেক বড় অঞ্চল, অনেক বড় অঞ্চল, তার অনেক সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে, এবং সে পুরো দেশের মধ্যে বা পুরো অঞ্চলের মধ্যে যে উন্নতি সবথেকে ভালো, মানে ভালো অবস্থায় রয়েছে, তাকে আমরা ম্যাক্রো রিজিয়ন বলি। এই ম্যাক্রো রিজিয়ন গঠিত হতে পারে কি, কিছু হয়তো সেখানে কীরকম রিসোর্স পাওয়া যায়, কিছু সম্পদ পাওয়া যায়, তার ভিত্তিতে গড়ে উঠতে পারে, অথবা এই ম্যাক্রো রিজিয়ন কিন্তু অনেক সময় হোমোজিনিয়াসও হয়, অনেক সময় হেটেরোজিনিয়াসও হয়, মানে সম হতে পারে, অসমও হতে পারে, দু রকমেরই হতে পারে এই ম্যাক্রো রিজিয়ন। ম্যাক্রো রিজিয়ন এখানকার উন্নতি, মানে অঞ্চলটা খুব উন্নত এবং তার চারপাশের অঞ্চলকেও কিন্তু প্রভাবিত করে। ম্যাক্রো অঞ্চল মানে নিজে তো উন্নত, ওর চারপাশে যে অঞ্চলগুলো রয়েছে তাকেও কিন্তু সুযোগ সুবিধা প্রদান করে থাকে, এবং সবথেকে বড় কথা এই অঞ্চলটা সেলফ সাফিসিয়েন্ট, নিজেই নিজের খাদ্য বা নিজের জিনিসপত্র উৎপাদনের জন্য স্বাধীন, বা নিজের জিনিস উৎপাদন করতে পারে, অন্য অঞ্চলের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, মেসো রিজিয়ন, এরপর যদি মেসো রিজিয়ন সম্পর্কে বলি, মেসো ঠিক মাঝামাঝি অবস্থায় রয়েছে, মাঝারি এর আকৃতি, ঠিক আছে। এটা তোমার হচ্ছে এটা মানে সাধারণত হোমোজেনিয়াস হয়, সাধারণত মানে ভূপ্রকৃতির দিক থেকে বা প্রাকৃতিক দিক থেকে এটা হোমোজেনিয়াস প্রকৃতির হয়, সম প্রকৃতির হয়, এবং এখানে আমরা বলতে পারি যে কিছু মানে পার ক্যাপিটা ইনকাম মানুষের ভালো, মাথাপিছু আয় ভালো, এবং
কিন্তু একেবারেই তোমার যে ডেভেলপ অঞ্চল বা তোমার যেটা আমরা ম্যাক্রো বলি তার মতন একেবারে সেলফ ডিপেন্ডেন্ট নয়। তো কিছুটা তোমার অন্য অঞ্চলের উপর ডিপেন্ড করে। তবে এখানেও কিন্তু একটা নোডাল অঞ্চল ধারণা আছে, নোডাল অঞ্চল থাকে তার উপর ডিপেন্ড করে, তার পেরিফেরি অঞ্চলগুলো নির্ভরশীল হয়ে থাকে। আর মাইক্রো রিজন হচ্ছে আরও নিচু স্তরের, মানে আরও তুমি অঞ্চলকে যদি আরও ছোটো ভাগে ভাগ করো। যদি আমি ইন্ডিয়াকে একটা পুরো ইন্ডিয়া আমাদের দেশকে যদি পুরোটাকে আমি ম্যাক্রো রিজন ধরি, তাহলে ম্যাক্রো যদি ইন্ডিয়া পুরোটা হয়, তাহলে মেসো কোনটা হবে? মেসো হবে তার স্টেটগুলো, মানে ইন্ডিয়ার মধ্যে যে 28টা স্টেট বা ইউনিয়ন টেরিটরি আছে আমাদের, এই 28টা স্টেটকে নিয়ে আমি ধরলাম যে আমাদের মেসো রিজন হলো। 28টা স্টেটের মধ্যে প্রত্যেকটা স্টেটে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো হবে গিয়ে আমাদের মাইক্রো রিজন। আর যদি আমি আরও অন্যরকমভাবে ধরি, ধরো ওয়েস্ট বেঙ্গলকে আমি ধরলাম যে একটা পুরো ম্যাক্রো রিজন, তাহলে তার ডিস্ট্রিক্টগুলো হবে কি মেসো, সিটি ব্লকগুলো হবে গিয়ে হচ্ছে মাইক্রো, একদম নিচু নিম্ন স্তরে, মানে যেখানে অঞ্চলকে আরও ছোটো ছোটো অংশে ভাগ করছি। কেন এতগুলো ভাগ আমি করছি মাইক্রো মেসো ম্যাক্রো মেসো মাইক্রো, এত ছোটো ছোটো অংশে ভাগ করতে যাচ্ছি কেন? কারণ যত ছোট করব তত নিচু তলার মানুষের বা তত নিম্ন স্তরের, নিম্ন স্তর মানে আমি এখানে পুয়ার বা রিচ এটা বলতে চাইছি না, তত আরও গভীরে গিয়ে মানুষের কি সমস্যা আছে বা কোথায় কি বিষয়টাকে তুলে ধরে উন্নত করতে হবে সেটা বোঝা যায়, জানা যায় সেই জিনিসটা। তো সেই কারণে এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব হেল্পফুল, সমস্যা সমাধান করার জন্য খুব সহজেই বোঝা যায় এবং কোথায় কী অঞ্চলের সমস্যা রয়েছে। মাইক্রো রিজন মূলত আমি বলতে পারি যে বাউন্ডারি এলাকা, সীমান্ত এলাকা অঞ্চলের মানুষের কী সমস্যা আমি সেখানে জানতে পারবো। এবং ছোট ছোট অঞ্চল, ছোট ছোট অঞ্চল তুমি ধরো প্রত্যেকটা সিটি ব্লকের যে মানুষের সুযোগ সুবিধার অভাব রয়েছে, কি সমস্যা রয়েছে, এই তৃণমূল স্তরের অঞ্চলগুলোকে তুলে নিয়ে এসে আমি তার সমাধান করার চেষ্টা করতে পারি, উন্নতির চেষ্টা করতে পারি। এই জন্যই পরিকল্পনা অঞ্চলে এই তিনটে স্কেলে, মানে স্কেল অনুযায়ী তিনটে অঞ্চলকে, মানে একটা অঞ্চলকে তিনটে লেভেলে ভাগ করা যেতে পারে। এটা দেশ হতে পারে, এটা রাজ্যের ক্ষেত্রে হতে পারে, এটা মহাদেশের ক্ষেত্রে হতে পারে। এই প্ল্যান করার জন্য এরকম তিনটে লেভেলে স্কেল অনুযায়ী ভাগ করা যায়। আর আগে যদি আমি ডেভেলপমেন্ট অনুযায়ী ভাগ করি, তো আমি একটা দেশকে আগে ভাগ করে নেবো কোন কোনটা অঞ্চল আমার ডেভেলপ, কোন কোনটা আমার উন্নতির সম্ভাবনা আছে, আর কোনটা কোনটা একদম পিছিয়ে আছে মানে ব্যাকওয়ার্ড হয়ে আছে। এই ভিত্তিতে আমরা কিন্তু ভাগ করতে পারি অঞ্চলকে। এটা প্ল্যানিং রিজনের ভাগ। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ফিজিক্যাল বা আমাদের ভৌগোলিক রিজন। দেখো ভৌগোলিক অঞ্চলের অনেকগুলো ভাগ আছে, ভূপ্রকৃতি, জলবায়ু, বাস্তুতান্ত্রিক, শিল্প, মানসিক ভাগে আমি ভাগ করতে পারি। মানসিক অঞ্চল, প্রাকৃতিক এই মানসিক শিল্পভিত্তিক এগুলো হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঞ্চলের ভাগ। ভৌগোলিক অঞ্চলের ভাগ হচ্ছে তোমার এইগুলো, এই তিনটে হচ্ছে ভৌগোলিক অঞ্চলের ভাগ। তো ভৌগোলিক অঞ্চলের ভাগের মধ্যে দেখো জলবায়ু, যে সমস্ত অঞ্চলে একই রকম জলবায়ু রয়েছে তার ভিত্তিতে, যেমন ধরো পৃথিবীকে ভাগ করা যায় না জলবায়ু অঞ্চলের ভিত্তিতে, তোমার ধরো নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এইগুলো। ভূপ্রকৃতির দিক থেকে আমরা ভাগ করি পাহাড় পর্বত, মালভূমি, উপকূলভূমি, সমভূমি বা তোমার দ্বীপপুঞ্জ, এইগুলো। বাস্তুতন্ত্র মানেই জানো ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম হচ্ছে একটা তোমার এমন একটা জায়গা বা এমন একটা প্রসেস যেখানে আমরা কি করতে পারি, যেখানে তোমার লিভিং নন লিভিং মানে জীব আর জড় এরা একে অপরের সাথে আন্তঃসম্পর্কের মাধ্যমে একটা বাসস্থান গড়ে তুলছে। এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বা বাস্তুতন্ত্র বলি আমরা। তো জড় আর জীব দুজনের সম্পর্ক রয়েছে। তাহলে বাস্তুতান্ত্রিক অঞ্চল, পৃথিবীতে অনেক বাস্তুতান্ত্রিক ইকোসিস্টেমেটিক অঞ্চল রয়েছে, যেমন ইকোসিস্টেমের মধ্যে আমি কি ফেলতে পারি, তোমার ট্রপিক্যাল ইকোসিস্টেম হতে পারে, আবার যদি আরও ছোটো করে দেখি পন্ড ইকোসিস্টেম হতে পারে, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম হতে পারে, মানে স্থলভাগের বাস্তুতন্ত্র, জলভাগের বা মেরিন বাস্তুতন্ত্র আমরা দেখতে পারি। অনেকগুলো ছোটো ছোটো অংশ আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি হচ্ছে কালচারাল রিজন। কালচারাল রিজনের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। শিল্পের ভিত্তিতে হতে পারে, শিল্পভিত্তি, যেমন একটু আমি দুর্গাপুরের এক্সাম্পল দিয়েছি, কিংবা আমি জার্মানির রুরের এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো জনসংখ্যা। জনসংখ্যা যেমন কোন অঞ্চলে জনসংখ্যা বেশি, কোন অঞ্চলে জনসংখ্যা মাঝারি, কোথায় কম। যেমন ধরো কম আমি বললাম ধরো নিরক্ষীয় অঞ্চল বা মরুভূমি অঞ্চলগুলোতে কম। বেশিও ধরো আমি বলতে পারি যে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো সেখানে জনসংখ্যা খুব বেশি। তাহলে এখানে ডেন্সিটি ওয়াইজ বা পপুলেশনের নাম্বার ওয়াইজ আমরা একে ভাগ করতে পারি। ভাগ করে কেন জনসংখ্যা বেশি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় তার সমাধান করার চেষ্টা করতে পারি। রাজনৈতিক, অবশ্যই রাজনীতির তোমার যে আমরা যে ম্যাপগুলো দেখি পলিটিক্যাল বর্ডার ওয়াইজ বা বাউন্ডারি ওয়াইজ আমরা একে ভাগ করছি। পলিটিক্যাল ম্যাপগুলোতে পলিটিক্যাল বাউন্ডারি ওয়াইজ আমরা একে ভাগ করতে পারি। আচ্ছা, তারপরে চলে আসছি হচ্ছে মানসিক অঞ্চল। মানসিক অঞ্চল মানে মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এমন কিছু অঞ্চল হয়, যেমন ধরো নাগা সম্প্রদায়ের মধ্যে যে অঞ্চল, তাদের একটা নিজস্ব মানে
সেন্টিমেন্ট আছে যে তাদের ধরো, আবার কিছু কিছু দেশে কিছু কিছু রাজ্যে এমনও আছে যেখানে তোমার মেয়েদের ক্ষমতা সব থেকে বেশি, বা মেয়েরা কিন্তু সেখানে তোমার সমাজকে শাসন করে। বা যেমন নাগাদের কথা আমি বলি, এদের যে নিজেদের বাউন্ডারি আর সমাজ থেকে নিজেদেরকে আলাদা করে রাখে, বা এদের নিজেদের কালচারকে এরা অক্ষুণ্ণ রেখেছে, ওরা অক্ষত রাখতে সমর্থন মানে সাকসেস হয়েছে, সমর্থ হয়েছে, কারণ বাইরের কালচারকে নিজেরা অ্যাডাপ্ট করে না। তো এটা একটা মানসিক অঞ্চল, মেন্টাল, যার মধ্যে সেন্টিমেন্ট বা ইগো জড়িয়ে আছে। ভাষাভিত্তিক ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যই কিন্তু ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে। যে 28টা রাজ্য আছে সবাই ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে। আচ্ছা, তারপর নগর অঞ্চল, তোমার মেট্রোপলিটন অঞ্চল, শহর, তোমার টাউন, তারপরে ধরো আমি বললাম ভিলেজ, এগুলো তোমার অঞ্চল যে ভাগ করছি আমরা হায়ারার্কির মাধ্যমে, নগর অঞ্চল। আচ্ছা, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, যেমন ধরো আমি বলবো যে ছোটনাগপুর অঞ্চল সমস্ত রকম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, এরকম অঞ্চল। ধর্মীয় অঞ্চল, আমি একটু আগে এক্সাম্পল দিলাম ইসলামিক কান্ট্রি, পাকিস্তানের কথা, ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছে। কৃষিভিত্তিক অঞ্চলকে আমি বলতে পারি, যেমন ধরো বর্ধমান রাজ্য, আমাদের যে বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে কৃষির ওপর ডিপেন্ডেবল, বা আমাদের নিজেদের রাজ্য কৃষির ওপর ডিপেন্ডেবল। তা কোনো অঞ্চল যদি কৃষির ওপর ভিত্তি করে গড়ে ওঠে সেটাকে আমরা কৃষিভিত্তিক অঞ্চল বলতে পারি। তাহলে এইটা হচ্ছে মোটামুটি অঞ্চলের শ্রেণীবিভাগ আজকে আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা অঞ্চলের ডিলিনিয়েশন বা রিজনালাইজেশন সম্পর্কে আলোচনা করব। আজকে যদি তোমাদের এটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে নিজের বন্ধুদের মধ্যে, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। এবং সর্বশেষ বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।